ধমকে নড়ে টনক, কারণ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই কোমর বেঁধে ময়দানে টাস্ক ফোর্স। রাজ্য জুড়ে বাজারে বাজারে চালালো অভিযান। এতে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী না বললে কি টনক নড়ে না? উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। ফল থেকে সবজি, বাজার আগুন, সাধারণ মানুষের পকেটে চাপ। এই দাম বাড়া রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দেন। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি মজুতদারি ফোরেদের বাড়বাড়ন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তিনি ময়দানে টাস্ক ফোর্স। কলকাতা থেকে জেলা বাজারে বাজারে নজরদারি। কোন বাজারে কেমন মাল রয়েছে, তার গুণগত মান কেমন, সব থেকে বড় কথা দাম কত নেওয়া হচ্ছে, নানা বিষয় খোঁজ খবর করে টাস্ক ফোর্স। ওজনের মেশিনেও পরীক্ষা করা হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। 2012 সালে 38 জন সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন, খাদ্য দপ্তরের ডিরেক্টর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুর কমিশনার, কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয় টাস্ক ফোর্স। বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সকে। ঠিক হয় রাজ্যের সব প্রান্তের বাজারের পরিস্থিতি নিয়ে প্রতি মাসে বৈঠক করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কিন্তু তার হয় কোথায়? বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স, তাহলে আর রিপোর্ট দেবে কোথা থেকে? তাই এবার মুখ্যমন্ত্রীর ধমক, আর সেই ধমকে নড়েছে টনক। এতদিন দেরি হলো কেন? যে কোনো কারণে অনেক সময় আমরা ভাবি যে আমি কেন দায়িত্ব নিয়ে করব, উনি ভাবেন কে দায়িত্ব নেবে। যতক্ষণ না আমাদের দিদিরা দায়িত্ব দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, কেউ এগোতে চায় না। এটাই সমস্যা। সেইটা মিটে গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই, সামনে এগোতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নানা বিষয়ে সুর চড়ান। সরকারি জমি দখল রুখতে, ফুটপাতকে দখলমুক্ত করতে, বেআইনি নির্মাণ এবং বেআইনি পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েছে টনক। পথে নেমেছে পুলিশ প্রশাসন। এদিন টাস্ক ফোর্সও ছুটল বাজারে বাজারে। মুখ্যমন্ত্রী বকেছেন যে। নিউজ 18 বাংলা। জমি দখল নিয়ে করা বার্তার পর এবার বদলে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে 416 অফিসারকে বদলের নির্দেশ। 180 জনেরও বেশি বিএলআরওকে বদলে নবান্নের। মহকুমা এবং ব্লক ভূমি আধিকারিকদেরও বদলে। হাওড়া সহ একাধিক এসডিএলওকেও বদলের নির্দেশ নবান্নের। সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর তারপরে এই বদলির নির্দেশ। বিজেপি বিরোধীদের আপত্তি জোরালো। অনুমতি ছাড়াই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত। এবার রাজ্যের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টেও। সেপ্টেম্বরে শুনানি। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে হবে মামলার শুনানি। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সিবিআই কে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে 3টি নিয়ম তাদের মানতেই হয়। এর মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি। 2018 নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়। এর মাধ্যমে সিবিআই তদন্তে ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, এরপরেও একের পর এক মামলায় রাজ্যের অনুমতি ছাড়াই এফআইআর করতে শুরু করে সিবিআই।
রাজ্য সরকারের দাবি এতে রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে, এটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত। এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা যুক্তি দেন কেন্দ্রের আইনজীবী। তার বক্তব্য, সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআই এর কাজে কেন্দ্র নাক গলায় না, তাই কেন্দ্রের বিরুদ্ধে করাই মামলা গ্রহণ করা উচিত নয়। কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের সপক্ষে যে যুক্তি তার গ্রহণযোগ্যতা রয়েছে। মামলার শুনানি হবে সেপ্টেম্বরে। বিজেপি বিরোধীরা বারবারই দাবি করে তাদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে মোদী সরকার। তাই লোকসভা ভোটের আগে ইডি গ্রেফতার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। লোকসভা ভোটের ঠিক আগে 2 অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে। আর পশ্চিমবঙ্গে তো একাধিক মন্ত্রী থেকে তৃণমূল নেতা একের পর এক গ্রেফতার করেছে ইডি, সিবিআই। এবার সেই সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ করে দিল কেন্দ্রের আপত্তি। মাননীয় বিচারপতিরা বলেছেন, ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে। ইজ এ হিস্টোরিক অর্ডার। তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন, পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন, তামাশা চলছে নাকি, তাড়াতাড়ি শেষ করো, রুই কাতলা ঢোকাও এবার। আর কতদিন 2% 5%-এর গল্প শুনবে মানুষ? নিউজ 18 বাংলা। নিট মামলায় কেন্দ্রের হলফনামা। সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের। নিট পরীক্ষায় গণহারে অনিয়মের তথ্য মেলেনি, আর স্থানীয়ভাবে কোনো এলাকার পড়ুয়ারা সুবিধা পায়নি। আইআইটি মাদ্রাসের বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণে কেন্দ্রের। সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে টেকনিক্যাল বিশ্লেষণ, আর টেকনিক্যাল বিশ্লেষণের রিপোর্টও জমা সুপ্রিম কোর্টে। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন খোরপোশ। বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ভি.ভি. নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো বেঞ্চ এই রায় দেয়। আর এক মুসলিম ব্যক্তির বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেন। আদালতের খোরপোশের রায়কে চ্যালেঞ্জ করেই পিটিশন। এদিন শীর্ষ আদালতের তরফে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়। বলা হয়, ফৌজদারি আইনের 125 ধারার অধীনে ডিভোর্সি মুসলিম মহিলাও প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন। और ये धोनी की हुई